ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনারা শুনছেন রায়ান হলিডের লেখা বিখ্যাত বই ইগো ইজ দ্য এনিমি। আপনি কি জানেন কেন অসংখ্য প্রতিভাবান মানুষ স্বপ্নের কাছাকাছি গিয়েও হঠাৎ ধ্বংস হয়ে যায়? কেন আমরা সাফল্য পেলেই অহংকারে ভেসে যাই আর ব্যর্থ হলে নিজের ভেতরেই ডুবে যাই? কেন কেউ ব্যর্থতাকে নতুন সূচনা বানায় আর কেউ সেই ব্যর্থতাকে জীবনের শেষ অধ্যায় মনে করে? কিভাবে ইতিহাসে মহান মানুষরা মার্কস অরেলিয়াস, নেলসন ম্যান্ডেলা, স্টিভ জবস সফলতা আর ব্যর্থতার মাঝেও ইগোকে জয় করতে পেরেছিলেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা রায়ান হলিডের ইগো ইজ দ্য এনিমি বইয়ে। পার্ট 1, অ্যাসপায়ার। আমাদের জীবনের শুরুতেই আমরা অনেক বড় স্বপ্ন দেখি। কেউ হয়তো সফল উদ্যোক্তা হতে চায়, কেউ লেখক, কেউ নেতা। কিন্তু একটা অদৃশ্য শত্রু আমাদের স্বপ্নকে ভেঙে দিতে অপেক্ষা করছে। সেই শত্রুর নাম ইগো। আজ আমরা রায়ান হলিডের এই অসাধারণ বই থেকে জানব কিভাবে অহংকার আমাদের ভেতরেই লুকিয়ে থেকে জীবনকে ধ্বংস করে দেয়, আর বিনয়ের মাধ্যমে কিভাবে আমরা সেই ফাঁদ থেকে বের হতে পারি। প্রাচীন দার্শনিক লাও ৎজু একবার বলেছিলেন, যারা জানে তারা কম বলে, আর যারা বেশি বলে তারা সাধারণত কিছুই জানে না। এই কথার মানে কি? ভাবুন, একজন তরুণ লেখক আছেন, তিনি লিখতে চান, কিন্তু সময়ের বেশিরভাগ সময় কাটাচ্ছেন বন্ধুদের কাছে বা সোশ্যাল মিডিয়ায় নিজের স্বপ্ন শেয়ার করতে। আমি একদিন বেস্ট সেলার বই লিখব, আমি একদিন নাম করব, এসব কথায় তিনি নিজেকে মহান ভাবতে শুরু করলেন। কিন্তু আসল কাজ, বই লেখা, সেটা পিছিয়ে যাচ্ছে। রায়ান হলিডে বলেছেন, এটাই ইগো এর খেলা। আমরা যত বেশি বলি তত কম কাজ করি। আমাদের মস্তিষ্ক মনে করে আমরা ইতিমধ্যেই কাজটা করে ফেলেছি। 1870 সালের দিকে জেনারেল উইলিয়াম টেকামসের শেরম্যান অন্য জেনারেলরা নাম, ক্ষমতা আর খ্যাতির জন্য লড়েছিল, কিন্তু শেরম্যান তিনি চুপচাপ নিজের কাজ করে গেছেন। কখনো নিজের পদমর্যাদা দাবি করেননি, বরং প্রয়োজন হলে অন্যকে সাহায্য করেছেন। এই বিনয়ই তাকে ধীরে ধীরে ইতিহাসের এক সেরা কৌশলবিদে পরিণত করেছিল। সফল হতে চাইলে কম বলুন, বেশি কাজ করুন। কাজের শব্দই সবচেয়ে জোরালো শব্দ, টু বি অর টু ডু। এখন প্রশ্ন, আমরা কি চাই, টু বি না টু ডু? টু বি মানে শুধু নাম, পরিচিতি, পদবি, গৌরব। যেমন আমি নেতা, আমি সিইও, আমি বিখ্যাত। টু ডু মানে হলো আসল কাজ করা, যা মানুষের উপকারে আসবে, যা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। একজন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং, তিনি চাইলেই নিজের নাম প্রচার করে যেতে পারতেন, কিন্তু তিনি নীরবে কাজ করে গেছেন আর আবিষ্কার করেছেন পেনিসিলিন, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে। তিনি নামের চেয়ে কাজকেই বড় করে দেখেছিলেন। রায়ান হলিডে বলেছিলেন, নাম নয়, কাজের উত্তরাধিকারী আসল উত্তরাধিকার। বিকাম এ স্টুডেন্ট। আমরা যখন কিছু শিখে ফেলি তখন অহংকার এসে বলে, তুমি তো এখন জানো সব। কিন্তু ইতিহাসের মহান মানুষদের দেখুন, তারা মৃত্যুর আগ পর্যন্ত শিখে গেছেন। সক্রেটিস বলতেন, আমি জানি যে আমি কিছুই জানি না। এই দৃষ্টিভঙ্গি তাকে আজও বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের একজন করে রেখেছে। সফল হতে চাইলে সবসময় শিক্ষার্থী হয়ে থাকতে হবে। ইগো বলে আমি জানি, হিউমিলিটি বলে আমি শিখছি। ডোন্ট বি প্যাশনেট। আজকের দিনে সবাই বলে বি প্যাশনেট, কিন্তু রায়ান হলিডে উল্টো বলেন, ডোন্ট বি প্যাশনেট, বি পারপোজ ড্রাইভেন। কেন? কারণ আবেগ বা প্যাশন অনেক সময় অন্ধ করে দেয়। আবেগে আমরা হঠাৎ সিদ্ধান্ত নিই, ভুল করি, পরে অনুতপ্ত হই, কিন্তু আসল উদ্দেশ্য দীর্ঘমেয়াদী শক্তি দেয়। স্টিভ জবস, তিনি শুধু প্রযুক্তির প্রতি আবেগী ছিলেন না, বরং তার ছিল এক স্পষ্ট উদ্দেশ্য, প্রযুক্তি হবে মানুষের জীবনের সহজতম সঙ্গী। সেই উদ্দেশ্যেই অ্যাপেলকে গড়ে তুলেছিলেন। ফলো দ্য ক্যানভাস স্ট্র্যাটেজি।
প্রাচীনকালে এক তরুণ শিল্পীকে শেখানো হয়েছিল, প্রথমে অন্যদের জন্য ক্যানভাস তৈরি করো, নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না। মানে শুরুতে নিজেকে না ভেবে অন্যদের সাহায্য করো, তাদের জন্য সুযোগ তৈরি করো। ধীরে ধীরে তুমি হয়ে উঠবে অপরিহার্য। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যুবক বয়সে অনেককে বিনা পারিশ্রমিকে সাহায্য করতেন। এর মাধ্যমে তিনি এমন এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন যা পরবর্তীতে আমেরিকার ইতিহাস বদলে দেয়। রেস্ট্রেইন ইয়োরসেলফ। শুরুতে আমরা সবাই উচ্ছ্বাসিত থাকি, কিন্তু নিয়ন্ত্রণ হারালে সব ভেস্তে যায়। লেখক অপটন সিনক্লেয়ার গভর্নর হওয়ার আগেই বই লিখলেন, আই গভর্নর অফ ক্যালিফোর্নিয়া। বইটা হিট হয়েছিল, কিন্তু প্রচারণার নেশায় তিনি আসল ক্যাম্পেইন থেকে মনোযোগ হারালেন। ফলে তিনি নির্বাচনেই ভরাডুবি করলেন। নিজেকে সংযত রাখতে শিখুন। অতিরিক্ত আবেগ নিজের পতন ডেকে আনে। গেট আউট অফ ইয়োর ওন হেড। অনেক সময় আমরা নিজেদের মাথার ভেতরেই আটকে যাই। অহংকার, ভয়, অযথা কল্পনা, এটাই ইগোর ফাঁদ। রায়ান হলিডে বলেন, ডিটাচ ইয়োরসেলফ। নিজেকে একটু দূর থেকে দেখুন। আপনার কাজকে এমনভাবে মূল্যায়ন করুন যেন আপনি বাইরের একজন। দ্য ডেঞ্জার অফ আর্লি প্রাইড। শুরুতেই যদি অহংকার এসে যায়, আমি হয়ে গেছি, তাহলে পতন নিশ্চিত। আলেকজান্ডার দ্য গ্রেট তরুণ বয়সে অসাধারণ সাম্রাজ্য গড়েছিলেন, কিন্তু অহংকারে অন্ধ হয়ে যুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত অকাল মৃত্যু হয় মাত্র 32 বছর বয়সে। ওয়ার্ক অর্ক অর্ক। সব কিছুর মূল মন্ত্র কাজ। প্রচার, গর্ব, বাহুল্য কিছুই নয়। কেবল আবিরাম কাজই সফলতার পথ তৈরি করে। থমাস এডিসন, তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েও লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন। তার কথায়, জিনিয়াস ইজ 1% ইন্সপাইরেশন অ্যান্ড 99% পারস্পাইরেশন। এই ছিল পার্ট 1, অ্যাসপায়ার। এখানে আমরা দেখলাম স্বপ্ন পূরণের প্রথম ধাপেই ইগো কিভাবে আমাদের আটকে দেয়। সমাধান একটাই, কম কথা বেশি কাজ। নামের পিছনে না ছুটে কাজের পিছনে ছুটুন। পার্ট 2, সাকসেস। সফল হওয়া যতটা কঠিন, তার থেকেও কঠিন হলো সফল থাকার পর নিজের ইগোকে নিয়ন্ত্রণ করা। কেননা সফলতার মঞ্চেই অহংকারের সবচেয়ে বড় পরীক্ষা হয়। অনেকেই সফলতার শিখরে দাঁড়িয়ে ভেঙে পড়েছে শুধু অহংকারের কারণে। তাহলে সফলতার পর কিভাবে বিনয় ধরে রাখা যায়? রায়ান হলিডে এই অধ্যায়ে আমাদের সেই দিকটাই দেখাচ্ছেন। অলওয়েজ স্টে এ স্টুডেন্ট। যখন আমরা সফল হই, তখন ইগো বলে, তুমি তো এখন সব জেনে গেছো। কিন্তু সত্য হলো, শেখার কোনো শেষ নেই। সফল সামরিক নেতা নেপোলিয়ান বোনাপার্ট, তিনি প্রথমে ছিলেন অসাধারণ শিক্ষার্থী, কিন্তু একসময় মনে করলেন, আমি জানি সব। অতিরিক্ত আত্মবিশ্বাসী তাকে রাশিয়া আক্রমণের মতো ভুল পথে নিয়ে গেল, যার ফল হয়েছিল ভয়াবহ পরাজয়। সফলতার মাঝেও শিক্ষার্থী হয়ে থাকুন। ডোন্ট টেল ইয়োরসেলফ এ স্টোরি। আমরা প্রায়ই নিজের সফলতাকে এক ধরনের গল্প বানাই। আমি কত কষ্ট করেছি, কিভাবে মহান হয়েছি। কিন্তু এই গল্প ইগোকে পুষ্টি দেয়। আমেরিকার উদ্যোক্তা জন ডিলোরিয়ান গাড়ি নির্মাণে তার দক্ষতা ছিল অসাধারণ, কিন্তু নিজের সম্পর্কে এক হিরোর গল্প বানাতে শুরু করলেন। শেষ পর্যন্ত অতিরিক্ত ইগো তাকে ভুল পথে নিয়ে গেল, ব্যর্থতা, কেলেঙ্কারি আর পতনের দিকে। নিজের গল্প না বানিয়ে বাস্তবের প্রতি সৎ থাকুন। হোয়াটস ইম্পর্টেন্ট টু ইউ। সফলতার পর প্রশ্ন করতে হবে, আসলে কোনটা আমার জন্য জরুরি? অর্থ, খ্যাতি, নাকি অর্থবহ অবদান রাখা? একজন লেখক ও দার্শনিক সেনেকা রোমান সাম্রাজ্যে বিপুল ক্ষমতা ও সম্পদ পেয়েছিলেন, কিন্তু তিনি নিজের কাছে প্রশ্ন করেছিলেন, হোয়াট ট্রুলি ম্যাটার্স? উত্তর ছিল আত্মসংযম, দর্শন চর্চা আর সাধারণ মানুষের জন্য অবদান। সফলতার মাঝেও জীবনের অগ্রাধিকার স্পষ্ট রাখতে হবে। এন্টারটেইনমেন্ট, কন্ট্রোল অ্যান্ড প্যারানয়া। সফলতার 3টি ফাঁদ আসে। এন্টারটেইনমেন্ট,
মনে হয় সব কিছু আমি পাওয়ার যোগ্য। কন্ট্রোল, সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। প্যারানয়া, চারিপাশে সবাই শত্রু মনে হয়। হাওয়ার্ড হিউজেস, একসময়ের ধনী ও প্রতিভাবান উদ্যোক্তা, কিন্তু ইগোর কারণে তিনি সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইতেন। শেষ পর্যন্ত প্যারানয়ায় ভুগে একা হয়ে যান। এই 3টা ফাঁদ চিনে ফেলুন, এগুলো এড়িয়ে চলুন। মিনিং ইয়োরসেলফ, সফলতার পর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে সামলানো। জেনারেল ডোয়াইট আইজেনহাওয়ার, তিনি পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হন। যুদ্ধকালীন সময় তিনি অসংখ্য সৈন্য ও জেনারেলের ইগো সামলেছেন, কিন্তু নিজের ইগো কখনো তাকে নিয়ন্ত্রণ করতে দেয়নি। অন্যকে ম্যানেজ করার আগে নিজেকে ম্যানেজ করুন। বিওয়্যার দ্য ডিজিজ অব মি, খ্যাতনামা কোচ প্যাট রাইলি একে বলেছিলেন ডিজিজ অব মি, অর্থাৎ দল সফল হওয়ার পর প্রত্যেকে নিজের কর্তৃত্ব চাইতে থাকে, ইগো বাড়তে থাকে, দল ভেঙে পড়ে। এনবিএ টিমগুলোর মধ্যে লেকার্স ও হিট, যখন খেলোয়াড়রা শুধু আমার জয়, আমার নাম নিয়ে ব্যস্ত হয়েছে, তখন পুরো দল ধসে গেছে। সফলতা শুধু ব্যক্তিগত নয়, বরং দলগত। মেডিয়েট আন্ডার অ্যানজাইটি, সফলতার মাঝেও মনে রাখতে হবে আমরা মহাবিশ্বের ছোট্ট একটি অংশ। মার্কস অরেলিয়াস, রোমান সম্রাট, এত ক্ষমতার মাঝেও প্রতিদিন লিখতেন, আমি কেবল একজন মানুষ, মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ। এই ভাবনা তাকে অহংকার থেকে বাঁচিয়েছিল। নিজেকে ছোট মনে করলে বড় হয়ে থাকা যায়। সফলতার নেশা খুব বিপজ্জনক। যখন চারিপাশে প্রশংসা, তখন মাথা ঠান্ডা রাখা সবচেয়ে কঠিন। ফুটবল কোচ বিল ওয়ালস, তিনি নিজের খেলোয়াড়দের শিখিয়েছিলেন, প্রশংসায় ভেসে যেও না, কাজ চালিয়ে যাও, আসল জয় তখনই আসবে। সফলতার মাঝেও মাথা ঠান্ডা রাখতে হবে। এখানে আমরা শিখলাম, সফল হওয়ার পর ইগো আমাদের মনে করায় আমরা সব জানি, আমরা সব পেয়েছি, কিন্তু আসল শক্তি হলো বিনয় ধরে রাখা, শেখা চালিয়ে যাওয়া, আর চারিপাশের মানুষের সঙ্গে একসাথে চলা। পার্ট 3, ফেইলার। সফলতার পর যদি ইগো আমাদের উঁচু থেকে ফেলে দেয়, তবে ব্যর্থতার সময় ইগো আমাদের মাটিতেও পিষে ফেলতে চায়। কিন্তু রায়ান হলিডে বলেছেন, ব্যর্থতা আসলে শেষ নয়, ইগো নিয়ন্ত্রণ করতে পারলে ব্যর্থতাই হতে পারে নতুন শুরু। অ্যালাইভ টাইম অর ডেড টাইম, ব্যর্থতার পর আমরা দুইভাবে সময় কাটাতে পারি। ডেড টাইম, বসে বসে দুঃখ করা, অভিযোগ করা। অ্যালাইভ টাইম, ব্যর্থতাকে কাজে লাগানো, নতুন কিছু শেখা। নেলসন ম্যান্ডেলা, তিনি 27 বছর কারাগারে কাটিয়েছেন। ইগো চাইলে তিনি হতাশ হতেন, প্রতিশোধের পরিকল্পনা করতেন, কিন্তু তিনি সেই সময়টাকে অ্যালাইভ টাইম বানিয়েছিলেন। শেখা, ধৈর্য আর প্রস্তুতির মাধ্যমে বেরিয়ে এসে তিনি হয়ে উঠলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ব্যর্থতা এলে প্রশ্ন করুন, আমি কি এই সময়কে অ্যালাইভ বানাচ্ছি নাকি ডেড? দ্য এফোর্ট ইজ ইনাফ। আমরা সব সময় ফল চাই, কিন্তু ব্যর্থতার সময়ে ইগো আমাদের বলে তুমি হেরেছো, তাই তুমি কিছুই না। কিন্তু সত্য হলো পরিশ্রমী আসল জয়। শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ, জীবদ্দশায় তার কোনো স্বীকৃতি মেলেনি, কিন্তু তিনি থামেননি। তার কাজ আজ কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। ফলাফল নয়, প্রচেষ্টাই আসল শক্তি। ফাইট ক্লাব মোমেন্টস। ব্যর্থতা জীবনে অনেক সময় এক ধাক্কা দেয়, যা আমাদের ভেতরের অহংকার ভেঙে দেয়। একে বলা হয় ফাইট ক্লাব মোমেন্ট। উদ্যোক্তা স্টিভ জবসকে যখন অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই মুহূর্তটা তার জন্য ছিল এক বিশাল ধাক্কা, কিন্তু সেই ব্যর্থতাই তাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়, যা পরে পিকজার এবং আবার অ্যাপেলকে নতুন উচ্চতায় নিয়ে যায়। ব্যর্থতা ইগো ভেঙে দেয়, কিন্তু নতুন শুরু করার সুযোগ এনে দেয়। ড্র দ্য লাইন। ব্যর্থতার পর আমরা অনেক সময় আপোস করতে চাই, ঠিক আছে, যেটুকু হলো সেটুকুই যথেষ্ট, কিন্তু আসল সাহস হলো
সঠিক জায়গায় লাইন টেনে দেওয়া। আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, তিনি অসংখ্য সমালোচনার মুখেও সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইগো তাকে প্রলুব্ধ করেছিল সবাইকে খুশি করার দিকে, কিন্তু তিনি নৈতিক সীমারেখা আঁকতে শিখেছিলেন। ব্যর্থতা এলে সীমারেখা টেনে দিতে হয়। মেইনটেইন ইওর ওন স্কোর কার্ড। ইগো আমাদের সবসময় বাইরের স্কোর কার্ডে বিচার করতে শেখায়। অন্যরা কি ভাবল, কতটা করতালি পেলাম, কত টাকা হলো, কিন্তু ব্যর্থতার সময় এগুলো ফাঁকা লাগে। ক্যাথরিন গ্রাহাম, ওয়াশিংটন পোস্টের প্রকাশক, বিশাল ব্যর্থতা, চাপ আর সমালোচনার মাঝেও তিনি বাইরের স্কোর নয়, নিজের ভেতরের স্কোর কার্ডে টিকেছিলেন। ফলাফল, ওয়াশিংটন পোস্ট হয়ে ওঠে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী পত্রিকাগুলোর একটি। বাইরের স্কোর কার্ড নয়, নিজের ভেতরের স্কোর কার্ডে জয়ী হন। অলওয়েজ লাভ। ব্যর্থতার সময় সবচেয়ে কঠিন কাজ হলো ভালোবাসা ধরে রাখা। ইগো তখন ঘৃণা, হিংসা, প্রতিশোধ চাইবে, কিন্তু ভালোবাসাই আমাদের ভেতরকে রক্ষা করে। মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি অসংখ্য ব্যর্থতা, অপমান আর আক্রমণের শিকার হয়েছেন। ইগো তাকে ঘৃণার পথে নিতে পারত, কিন্তু তিনি ভালোবাসা বেছে নিয়েছিলেন। হেইট ক্যান নট ড্রাইভ আউট হেইট, অনলি লাভ ক্যান ডু দ্যাট। ব্যর্থতার মাঝেও ভালোবাসা বেছে নিন। এখানে আমরা দেখলাম ব্যর্থতার সময় ইগো আমাদের হাল ছেড়ে দিতে বলে, ঘৃণা শেখায়, ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা করে। কিন্তু যদি আমরা অ্যালাইভ টাইম বেছে নিই, প্রচেষ্টাকে জয় মানি, সীমারেখা টেনে দিই, নিজের ভেতরের স্কোর কার্ড মেনে চলি আর ভালোবাসা আঁকড়ে ধরি, তাহলে ব্যর্থতাই আমাদের নতুন জীবনের সিঁড়ি হয়ে উঠতে পারে। এপিলগ, সারাংশ। আমরা শুরু করেছিলাম অ্যাসপায়ার দিয়ে, যেখানে ইগো আমাদের স্বপ্নের পথে বাধা দেয়। তারপর সাকসেস, যেখানে ইগো আমাদের অর্জনের মাঝেই ফাঁদ পেতে রাখে। তারপর ফেইলার, যেখানে ইগো আমাদের ভেঙে ফেলতে চায়। এখানে রায়ান হলিডে আমাদের এক গুরুত্বপূর্ণ জিনিস স্মরণ করিয়ে দেন, ইগো কখনো হারিয়ে যায় না, এটা সবসময় আমাদের সাথে থাকে, কিন্তু আমরা চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। ইগো ইজ ফরএভার দ্য এনিমি। ইগো হলো আমাদের ভেতরের ছায়ার মতো, এটা কখনো পুরোপুরি হারায় না। আমরা যখন স্বপ্ন দেখি, ইগো আমাদের তাড়াহুড়া করায়। আমরা যখন সফল হই, ইগো আমাদের অহংকারে ভাসায়। আমরা যখন ব্যর্থ হই, ইগো আমাদের হতাশ করে। কিন্তু ইতিহাসে যারা সত্যিকারের মহান হয়েছেন, তারা ইগোর দাস না হয়ে ইগোকে নিয়ন্ত্রণ করতে শিখেছিলেন। মার্কস অরেলিয়াস, রোমান সম্রাট হয়েও প্রতিদিন নিজের ডায়েরিতে লিখতেন, তুমি কেবল একজন মানুষ। বিল ওয়ালস, সফল কোচ হয়েও দলের জন্য বলতেন, ফলাফল নয়, প্রতিক্রিয়ায় আসল। এপিকটেটাস, একসময় দাস ছিলেন, পরে হয়ে ওঠেন স্টোইক দর্শনের মহাগুরু। ইগো কখনো তাকে ভাঙতে পারেনি। ইগো সবসময় আমাদের চ্যালেঞ্জ করবে, কিন্তু প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। ইগো আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ। এটা আমাদের চোখে ধোঁকা দেয়, আসল সত্য আড়াল করে, আমাদের ভেতরের শক্তিকে নষ্ট করে দেয়। রায়ান হলিডে আমাদের শিখিয়েছেন, অ্যাসপায়ার পর্যায়ে কম বলুন, বেশি কাজ করুন। সাকসেস পর্যায়ে শেখা চালিয়ে যান, বিনয় ধরে রাখুন। ফেইলার পর্যায়ে ভালোবাসা আর ধৈর্য নিয়ে নতুন শুরু করুন। এটাই হলো জীবনের আসল মন্ত্র। হাম্বল ইন অ্যাসপিরেশন, গ্রাসিয়াস ইন সাকসেস, রেজিলেন্স ইন ফেইলার। আমরা যদি ইগোকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে নেই, তবে প্রতিটি ধাক্কা, প্রতিটি জয়, প্রতিটি ব্যর্থতা আমাদের জীবনের নতুন অধ্যায় হয়ে উঠবে। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন রায়ান হলিডের ইগো ইজ দ্য এনিমি সম্পূর্ণ বইয়ের বাংলা অডিও এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ইগো আমাদের সবচেয়ে বড় শত্রু।
ধন্যবাদ। প্লিজ স্টে কানেক্টেড উইথ কথনিকা।